আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাল বাংলাদেশের উপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় এবং অত্যাচারের বছর। কিন্তু যখনই এই শোষণ বেশ চড়াও এবং নির্মম হয়ে উঠছিল, যখন অকারণে শত শত মানুষের প্রাণনাশ চলছিল, ঠিক তখনই সময়ের দাবি ছিল একটি দৃঢ় হুঙ্কারের। শত জনতার প্রাণের মানুষ এগিয়ে এলেন সামনে। তার কণ্ঠস্বর এক নতুন দিনের স্বপ্ন দেখালো বাঙালিকে, দেখালো মুক্তির পথ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সর্বস্তরের কোমল হৃদয়ে বাঙালির রক্তে জেগে উঠল সংগ্রামের চেতনা। দেশ, মা, মৃত্তিকা বাঁচাতেই হবে এ প্রতিজ্ঞায় দৃঢ় তারা। বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে আমরা ফিরে পাই প্রিয় স্বদেশ, ফিরে পাই নীল আকাশের বুকে লাল সবুজের পতাকা। যুদ্ধে 30 লাখ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেলাম, তার পেছনে সবচেয়ে বড় অবদান যুদ্ধে যাওয়া প্রতিটি মুক্তিযোদ্ধার। অকুতোভয় মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা পেয়েছি স্বাধীন দেশের মুক্ত বাতাসে শ্বাস নেবার সুযোগ। মুক্তিযুদ্ধের বীর সেনারা অনেকে রণাঙ্গনেই শহীদ হয়েছেন, আবার অনেকে এখনো বেঁচে আছেন। অনেকে পেয়েছেন সম্মাননা, খ্যাতি, আবার অনেকে এখনো বাস করছেন দরিদ্র সীমার নিচে। যুদ্ধ যেমন তাদেরকে স্বাধীন দেশ দিয়েছে, তেমনি কেড়ে নিয়েছে অনেক কিছুই। তাদের বর্তমান অবস্থা নিয়ে তাদের রয়েছে কষ্ট, ক্ষোভ, আর্তনাদ। সারা দেশের সুবিধা বঞ্চিত এমন মুক্তিযোদ্ধাদের নিয়েই আমাদের ধারাবাহিক বিশেষ আয়োজন আগুন পাথরের কাব্য। পেশা ভিন্নতায় প্রতিটি মানুষই ভিন্ন। ভিন্ন ভিন্ন পেশার মাঝে আমাদের দেশে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ বহুল পরিচিত। আর এই পেশারই একজন মানুষ আব্দুল হাই। ফেনী জেলার গজারিয়াকান্দি গ্রামে বাস করেন তিনি। তবে আব্দুল হাইয়ের প্রকৃত পরিচয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে যেসব বীর সেনা আমাদেরকে মুক্ত ভূমি এনে দিয়েছে, আব্দুল হাই তাদেরই একজন। 1964 সালে মুজাহিদের ট্রেনিং নিয়েছিলাম ফেনিসি অফিস। ওইখান থেকে যাওয়ার পরে আমি কেন চট্টগ্রামে যাই, চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি নিই 1970 সালে। 1971 সালে যখন যুদ্ধ লাগে, তখন আমি চিটাগাং থেকে তখন বাড়িতে আসি আমার আব্বার সহকারে। তখন এখানে আসি, দেখি যে লোকজন ভারতে চলে যাচ্ছে মুক্তিযোদ্ধা সংগঠন হওয়ার জন্য। আমিও সেখানে চলে গেছি যুদ্ধ যাওয়ার জন্য। আমার বাবা এবং আমার আম্মাই বেশি আমাকে সহযোগিতা করেছে যাওয়ার জন্য। আমি সেখানে যুদ্ধে জয়েন করছি। ওইখান থেকে আমাকে মুভমেন্ট অর্ডার দিয়ে 2 নম্বর সেক্টর মেলাঘর হেডকোয়ার্টারে আমাকে খাজা সাহেব পাঠায়। তখন মেজর ছিল হায়দার সাহেব, তারপরে এখানে ছিল গাপ্পার সাহেব, বিএম মতিন সাহেব, তাদের আন্ডারে আমি কাজ করি। সেক্টর কমান্ডার ছিল কর্নেল খালেদ মোশারফ। ওইখান থেকে উনি আমাকে পাঠাচ্ছে মেলাঘর হেডকোয়ার্টারে। ওনাদের আন্ডারে সেনাবাহিনী এবং পাবলিক এবং ইন্ডিয়ান ফোর্স আমরা সবাই যৌথভাবে ওখানে মন্দবাগ সেক্টরে আমরা যুদ্ধ করি। ওখান থেকে আসার পরে আমাদেরকে নিয়ে গেল চিটাগাং ইউনিভার্সিটিতে। এখান থেকে আমরা চলে গেলাম জয়দেবপুর। জয়দেবপুর থেকে আমরা চলে গেলাম হাতিয়ার উদ্ধার করতে মোহাম্মদপুর, মিরপুরে। ওখানে আমি গুলি খাই। যখন গুলি লাগে তখন তো আমার হুঁশ ছিল না। আল্লাহ আমাকে বাঁচাচ্ছে, আল্লাহ বলছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাই রাখো। আমি যখন বেঁচে থাকি গুলিটা খাইছি। তখন আমরা যখন এই জয়দেবপুর থেকে যখন আমাদেরকে নিয়ে যায় মোহাম্মদপুর থেকে আমাদের মিরপুরে আমাদেরকে নিয়ে যায় এখানে হাতিয়ার উদ্ধার করার জন্য। তখন এখানে বেরে আমাদের অত কিন্তু হামলা দিচ্ছে। এখানে আমাদের অনেক লোক, সেখানে বিডিআর, পুলিশ, তারপরে মুজাহিদ, পাবলিক, সবাই আহত হয়েছে, মারা গেছে। ওদেরকে ওইখান থেকে উদ্ধার করছে। আমিও ওইখানে কেন গুলি লাগে, আমার এরা গুলি করছে। তখন আমাদের হাবিলদার মেদারে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুলি খাবার পরে ওইখান থেকে যখন আমি আবার ইউনিটে, পূর্ব বেঙ্গল ইউনিটে আমি জয়েন করি। ওইখান থেকে আবার পোস্টিং দিল চিটাং থেকে আবার আমাকে পোস্টিং দিল ঢাকাতে। অনেক ঘটনা হয়েছে সেখানে আমাদের সাথে, পাঞ্জাবিদের সাথে অনেক ঘটনা হয়েছে।
এবং ভারতীয় বিএসএমও প্রায় 200 বিএসএমও মারা গেছে সেখানে আমাদের সাথে। আর আমাদের এখানে অত্র এলাকার একটা লোক আছে সালাম বলে নাম, বাড়ি হয়েছে জারকাসা, সে পাঞ্জাবিদের আঠিলারে সে মারা যায় গঙ্গার সালদা নদীতে। ওনার কোনো লাশও পাওয়া যায় নাই। অনেক লোক আমার সাথে মারা গেছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এখন বর্তমানে কয়েকটা লোক আমার এলাকায় আছে চিন পরিচিত, যারা আমার সাথে ছিল। আর্টিলারি একজন আছে, তারপরে যাই ইপিআরে একজন আছে, আর্মির 2-3 জন আছে, একজনের বাড়ি বিরলি, একজনের বাড়ি নতুন বাড়ি, একজনের বাড়ি কৈখালি, হ্যাঁ, একজনের বাড়ি আছে সন্দীপ, সে এন্ট্রি ড্রাইভার ছিল। বিজয়ের ঘোষণাটা শুনছি আমরা 12ই ডিসেম্বরে, সেখান থেকে আমাদের ডিফেন্সকে উড়ো করে চিটাং নিয়ে আসে। ষাটোর্ধ্ব আব্দুল হাই এখন বয়সের কাঁধে পা দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছেন বার্ধক্যে। এ বয়সে হয়তো তার এ কাজ মানাই না, কিন্তু পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় তাকেই বয়ে নিতে হচ্ছে সকল দায়িত্ব। আমরা তো এটার জন্য যুদ্ধ করছি, আমরা একটা দেশ পাইছি, আমরা বাঙালি জাতি, আমরা আমাদের মাতৃভাষা, আমাদের গৌরব, আমাদের সব কিছু মিলে আমরা সবাই মিলেমিশে কাজ করব, থাকবো, দেশে অভাব অনটন দূর হবে, এটার জন্য তো আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু আজকে আমরা তো অবহেলিতভাবে পড়ে আছি। আমাদের আনাচে কানাচে আরও অনেক মুক্তিযোদ্ধা আছে, এইভাবে পড়ে আছে, খোঁজখবর কেউ নিচ্ছে না। আমার এলাকাতে আরও অনেক লোক আছে, তারা আজ পর্যন্ত তাদের কোনো সনদপত্র পায় নাই। তাদেরকে আজ পর্যন্ত বাংলাদেশ সরকারের যে একটা মেরুন পোস্ট আছে সেখানেও তাদেরকে আজকে অনুভূত করতে পারে নাই। হ্যাঁ, এরকম আমার মতো অনেক লোক আছে, হ্যাঁ, যারা আমাদের সাথে শহীদ হয়ে গেছে। আজকে তারা পাহাড়ে পর্বতে আনাচে কানাচে তাদের কবরস্থান পড়ে রয়েছে, তাদের কবরকে মেরামত করার জন্য সরকার কোনো বিধ ব্যবস্থা নেই। দেশ পেয়েছি, দেশের একটা মানচিত্র পেয়েছি, যেটা আজীবন সারা বিশ্বের কাছে আজ মানচিত্র হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, মুক্তিযুদ্ধের একটা ইতিহাস হয়ে থাকবে, গর্ব থাকবে। কিন্তু স্বজন প্রীতির কারণে আমরা এই সহযোগিতা পাচ্ছি না, কোনো প্রশাসকের মাধ্যমে, কোনো ইউনিয়নের এখানে চেয়ারম্যানের মাধ্যমে বা এমপি মন্ত্রীদের মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে আমাদের সম্মান আমরা পাচ্ছি না। এটা আমাদের দুর্বলতা। আমার ইনকাম এটা দিয়ে চলে না, আমার প্রতি মাসে 1000-1200 টাকা আমার ঋণ থাকে। এখন আমার বর্তমানে 20-30 হাজার টাকা ঋণ আছে। যাদেরকে নিছি বা দিছি বা এগুলো সমিতির টাকা, কিছু ব্যাংকের টাকাও আছে, কৃষি ব্যাংকের কিছু লোনও আছে। আপনার যদি আমার ভাই বেড়াদার আছে, যদি তারা চাই দিল, না দিলে আমি তো দাবিদারে থাকবো আজীবন তাদের কাছে। দেওয়ার মতন তো আমার কোনো পরিবারে দেবার মতনও তার কাছে কোনো সাধ্য নাই যে আমার এই ঋণ শোধ করবে। কারণ আমার কোনো বড় ছেলে নেই, করবে না দিয়ে আমাকে কর্ম করে খাওয়াবে। অসুস্থতার জন্য রিক্সা না চালাইতে পারলে তখন গ্রামবাসীর কাছে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে কোনো রকমে চলি কিছুদিন, এরপরে সুস্থ হলে আবার রিক্সা চালাই। কী করবো, আমার তো আর করণীয় কেউ নেই। আমি তো আপনার এটার উপরে নির্ভর। হয়তো কেউ কাছে ভিক্ষা ছাড়তে হবে, আর না হলে কেউ সাহায্য সহযোগিতা নিয়ে বাঁচতে হবে, নাহলে রিক্সায় চালাতে হবে। আমার আর করণীয় কিছু নেই, কারণ আমার কোনো পিছনে কেউ নাই যে আমাকে সহযোগিতা করবে। অনেকের কাছে গেছি, অনেক লোকের কাছে গেছি, হ্যাঁ, পরে দেখা করি, পরে দেখা করতে করতে সময় যায় গই, রিক্সা চালামো না গাড়ি ভাড়া দিয়ে তাদের কাছে যাবো, ওই সমর্থন আমার কাছে নেই। কেউ যদি আমাকে কোনো সহযোগিতা দেয়, কোনো সহযোগিতা করে বা কোনো একটা বিধ ব্যবস্থা করে, তাহলে আমার যা কিছুতে বাঁচি, যেহেতু ওইটা দিয়ে কোনো রকম বাঁচতে পারি, এটাই আমি অনেকের কাছেই বলছি, বললে কোনো কাজ হয় না। আমাকে একটা বিধ ব্যবস্থা করে দেন, বা হয়তো আমাকে একটা ব্যবসা বাণিজ্য করার বা কোনো একটা সুযোগ সুবিধা করে দেন, বা আমি যেহেতু কোনো রকম চলতে পারি। আমি চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে একটা চাকরি ছাড়ি দিয়ে আমি চলে আসি, যুদ্ধে গেছি, সেখানে যাই। আবার যখন এখান থেকে আসার পরে যখন ওখানে যাই, ওখানে আমি চাকরিটা পাই নাই তখনও আমাকে চাকরিটা দেওয়া হয় নাই। তারপরেও যদি ওখানে আমাকে প্রশাসক আমাকে চাকরিটা দিত, তাহলে আমার জীবিকা নির্ভর করতে পারতাম, দেয় নাই।
মানে আমরা অবহেলিত, ওইখান থেকে আসছি, দেখছি যে কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, তখন নিরুপায়ে আমরা তো রিক্সা চালাতে বাধ্য হয়েছি। রিক্সা শিখছি, রিক্সা চালাইছি, রিক্সা খাইতেছি। কেউর কাছে গেলে কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, এইভাবে আমরা তো আর এটা দিয়ে তো আমাদের চাহিদা মিটতো না। মানে তো এই জন্য তাদের কাছে হাত না পাতিয়ে নিজে একটা রাস্তা নিয়ে নিয়েছি যে রিক্সা চালাইলে মনে হয় আমার জীবনটা ধন্য হবে। আমি কিছু পাওয়া এবং আশা করি আমি সেখানে যাই নাই যে আমি যুদ্ধ করলে আমাকে অনেক কিছু দিবে, অনেক বাড়িঘর দিবে, আমি এটার আশা যাই নাই। ওইখান থেকে আসার পরে যে আমাদের যে কতগুলা কাজ ছিল সেটার থেকে তো আমি বঞ্চিত হয়েছি। প্রশাসনের মাধ্যমে বঞ্চিত, যেখানে যাই সেখানে আমাদের জন্য কাজ থাকে না, ভ্যাকেন্সি থাকে না। আমরা কোথায় যাব? আমরা যাওয়ার তো আর কোনো রাস্তা নাই। আমরা রাস্তা হলে একমাত্র এই রাস্তায় মাটি কাটা, রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, এগুলো আমাদের কাজ। এটা আমরা আর বেছে নিয়েছি, কী করবো, দেশ স্বাধীন করে ফেলছি, দেশ স্বাধীন করে ফেলছি, এখন দেশে আর কাজ নাই, আমরা এটা কর্ম করে খাইতে হবে। দেশ স্বাধীন না করলেও আমরা ওই পাকিস্তানের কেন লাঠি ছোটা খাই হয়ে কাজ করে খাইতে হতো। আমাদের ওখানেও চাকরি ছিল না, চাকরি পাতাম না। সে একজন মুক্তিযোদ্ধা, যে আপনার প্রথম থেকে সে বিদেশে ইয়াতে গেছে, ইন্ডিয়া গেছে, সে মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার যে পরিবর্তন নাই, তার কোনো এখন সরকার থেকে কোনো রকম সাহায্য পাইতেছে না। বা ইউনিয়ন পরিষদও যে মুক্তিযোদ্ধাদের জন্য তো কোনো কোটা রাখা হয়নি। যদি কোটা রাখে তাহলে না আপনার ব্যক্তিগতভাবে তাকে দেওয়া যায়, কিন্তু আমরা চতুর্দিকে থেকে আপনার ছাড় কার্ড দিয়ে তাদেরকে দিতে হয়। তার অবস্থা খুবই খারাপ, কিন্তু তার একটা সার্টিফিকেটও নেই, কিছু পায় নাই, না পাওয়াতে সে কোনো সাহায্যও পায় নাই। কিন্তু এখন সে খুব অভাবের দিন কাটতেছে। আমরা বহুত জায়গা লিখছি এদের কমান্ডারদেরকে বলছি, কমান্ডারদের কাছে আমরা হেল্প চাইছি, কেউ আমাদেরকে তো আটা দিতে পারে নাই। শুধু রিক্সা চালানো নয়, বাকি যে অবসর তাও তার কাটে বাড়ির ছোট ছোট ব্যস্ততা নিয়ে। কখনো ঘর তৈরি, আবার কখনো বাড়িকে গুছিয়ে রাখা সহ অনেক কাজের দায়িত্ব তাকে পালন করতে হয় প্রতিদিনই। প্রতিনিয়তই তার মনে পড়ে যায় যুদ্ধের স্মৃতিগুলো, মনে পড়ে যায় যুদ্ধের সব প্রাপ্তিগুলো। মুক্তিযোদ্ধা সনদ আর শরীরে গুলির দাগ ছাড়া তেমন কোনো প্রাপ্তিই নেই তার। আরও যা পেয়েছেন তা হলো মুক্তিযোদ্ধার ভাতা। 1996 সাল থেকে পেয়েছেন এই সম্মানী, তবে তাও বেশি দিন কপালে জোটেনি তার। 2003 সালে বন্ধ করে দেয়া হয় সেটিও। সব মিলিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই আজ বাস করছেন দরিদ্রতাকে আশ্রয় করে। যখন দেশকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করতে গিয়েছিলেন, তখন দেশের কাছে কিছু প্রত্যাশাও করেননি।